আসসালামু আলাইকুম স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক যেটা আমরা কভার করতে যাচ্ছি, এটা হচ্ছে আমরা সামারিটা কেমনে লিখব? সবার তো একটাই টেনশন। স্যার সামারিতে কোন জিনিসগুলা আমরা ইনক্লুড করব অথবা কোন জিনিসগুলো আমরা এক্সক্লুড করব, এটা নিয়ে আমাদের কনফিউশনটা হয়। আপনাকে একটা প্যাসেজ দেওয়া আছে। আপনারা যখন মোস্ট অফ দ্যা টাইম করেন তখন কি করেন? স্যার দেখো তো মনে হয় আমার এটাও ইম্পোর্টেন্ট, এটাও ইম্পোর্টেন্ট। কোনটা রাখবো, কোনটা বাদ দিব, কিভাবে লিখবো, সাইজ কতটুকু হবে? এই সবার অনেকগুলা কোয়েশ্চেন থাকে, তাই তো স্যার? আজকে যে ফরম্যাটটা দেখাচ্ছি, এখানে আমি আপনার সমস্যাগুলো সবগুলোর সাথে কভার করে দিচ্ছি ইনশাআল্লাহ। ১ম এ আমি আপনাকে দেখাবো সামারিটা কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কি জিনিসগুলো আসবে আর কি জিনিসগুলো বাদ যাবে। আপনি যদি শুধুমাত্র ৬ টা জিনিস মাথায় রাখেন, কয়টা বলছি আমি? শুধু আমরা ৬ টা জিনিস মাথায় রাখবো। ৬ টা জিনিস যদি ইনশাআল্লাহ মাথায় রাখতে পারেন, আপনাকে পেসেজের যে কোনো সামারি দেওয়া হোক, ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। তাহলে আসেন ১ম এ কি আছে একটু আমরা দেখে নিই। ১ নাম্বার হচ্ছে begin with an impactful sentence। এই জিনিসটা কি? আপনার ১ম এ সেটা বুঝতে হবে। ১ নাম্বার আমি বললাম আপনার সামারিটা অবশ্যই একটা impactful sentence দিয়ে করতে হবে। এখন আপনার বুঝতে হবে স্যার impactful sentence আমি কেমনে বুঝবো? দেখেন স্যার, impactful sentence মানে আপনাকে যে প্যাসেজটা দেওয়া হবে, ওটার মধ্যে খেয়াল করেন প্যাসেজটা কি নিয়ে? ১ম টপিক। প্যাসেজটা কি নিয়ে? এটা আমাকে বা আপনাকে কেন দেওয়া হয়েছে? আর এই প্যাসেজের গুরুত্বটা কি? অনেকে সামারির এই লাইনটাকে প্রাণ বলা হয়। সামারির প্রাণ হচ্ছে কোনটা স্যার? আপনার এই ইমপ্যাক্টফুল সেন্টেন্সটা। কারণ দেখেন, আপনার টিচার যখন দেখবে আপনি মোস্ট অফ দ্যা ইনফরমেশন এর ১ম লাইনের মধ্যে পুরা সামারির ৩ ভাগের ২ ভাগ কভার হয়ে যায়। যদি আপনি লিখতে জানেন, কেমনে লিখবেন? এটা যখন লিখব তখন আমি আপনাকে দেখাই দিব। ১ম কাজ হচ্ছে এইটা। এটা তখন আপনি কেমনে সিলেক্ট করবেন? আমরা আমাদের যে প্যাসেজটা এখানে সিলেক্ট করছি এটা নেলসন ম্যান্ডেলা নিয়ে। মানে নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা কি নিয়ে? নেলসন ম্যান্ডেলা নিয়ে। আমাদেরকে কেন দেওয়া হয়েছে? এই প্যাসেজের গুরুত্বটা কি? এই ৩ টা জিনিস মাথায় রেখে আমি যখন ১ম সেন্টেন্সটা লিখে দেব, ইনশাআল্লাহ আপনি এমনি বুঝবেন। তাহলে আমাদের ১ম কাজটা কি? একটা ইমপ্যাক্টফুল সেন্টেন্স দিয়ে লিখতে হবে। এখানে ইমপ্যাক্টফুল সেন্টেন্স জিনিসটা কি? আমার প্যাসেজে শুধু ৩ টা জিনিসকে আমরা ১ম লাইনে কভার করব। কি নিয়ে? কেন দেওয়া হয়েছে? প্যাসেজটার গুরুত্বটা কি? স্যার আমাকে আপনাকে তো নরমাল কোনো প্যাসেজ দিবে না। লাইক আমার আপনার জীবনী নিয়ে তো কখনো আসবে না। পুরো বিখ্যাত মানুষের জীবনী নিয়ে দেওয়া মানে হচ্ছে তার গুরুত্বটা বা তার কন্ট্রিবিউশনটা কিভাবে একটা সোসাইটির প্রতি ইম্প্যাক্টটা ফেলে, এই জিনিসটাকে আমাদের তুলে ধরে, তাই না? ১ম লাইন হবে কি? এটাই। এবার আমরা ২য় লাইনে কি লিখবো একটু দেখি। আমরা ১ম টা লিখলাম। এবার আমরা ২য় লাইনে লিখবো দেখেন, এভয়েড ডিরেক্টলি কপিং ফ্রম দ্য পেজেস। দয়া করে স্যার এই কাজটি কখনো করবেন না। অনেকে কি করে জানেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। স্টুডেন্টদের যখন জিজ্ঞেস করা হয়, "স্যার আপনি সামারি কেমনে লিখেন?" স্যার আমার যখন মনে হয় এই লাইনটা ইম্পোর্টেন্ট, এটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এজন্য আমরা আগে পরে কি ধরে লিখে দিই। প্লিজ ভাই, আপনার সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, এই যে একটা ইমোশন, প্লিজ এটা ওখানে ফুল স্টপ দেন। কারণ এখানে আমি আপনার ভালো লাগে এরকম হবে না। আপনি ডিরেক্টলি যে পেজটা দেওয়া থাকবে, ওখান থেকে লাইনগুলো আপনি অবিকল কপি পেস্ট করতে পারবেন না, দয়া করে। এখন যদি বলেন, "স্যার আমি কি হালকা মডারেট করে বা একটু চেঞ্জ করে মেইন থিমটা ঠিক রেখে করতে পারবো?" অবশ্যই করতে পারবেন আপনি। অবিকল না লিখলে হচ্ছে। হতে যতটুকু প্রয়োজন কিছুটা অংশ নেওয়া যায় না এরকম নয়, আপনি নিতে পারেন কিছুটা অংশ। যাতে অবিকল লাইন বাই লাইন, কাট টু কাট পুরা যাতে আপনি সামারি কি না করে অবিকল তুলনা দেন। ধরেন আপনি সবগুলা লিখলেন, একটা লাইন মনে হলো এটা appropriate, লাস্ট এসে এন্ডিং এর সবচাইতে ভালো হয়। আপনি সেটা মিলিয়ে দিতে পারেন। আমি ট্রাই করব এরকম থেকে এটা দেখানোর জন্য যাতে আপনার জন্য ইজি হয়। আমি যদি পুরাটাই নতুনভাবে লিখি, এটাও একটা দেখিয়ে দেওয়ার ট্রাই করব। একটা হালকা মিক্স আপ করে কেমনে হয় ২ টা দেখাই দিচ্ছি আমি। আবার ২য় নম্বর কাজে কি হয়ে গেল স্যার? শেষ। তার মানে কি পয়েন্ট কি বলছি বলেন? দয়া করে এখানে আপনি ডিরেক্টলি কি করতে পারবেন না স্যার? কপি করতে পারবেন না। এটাই। এখন আমরা আমাদের ৩য় নাম্বার সেন্টেন্সে দেখি স্যার। ৩য় নাম্বার হচ্ছে স্যার আমাদের এভয়েড using example or characteristics। এই জিনিসটা কিরকম? অনেক সময় দেখবেন আমাদের প্যাসেজের মধ্যে অনেকগুলা উদাহরণ অথবা বৈশিষ্ট্য দেওয়া থাকে। স্যার কোনো ব্যক্তির উদাহরণ, বৈশিষ্ট্য কখনো কোনো সামারির কি বা প্রাণ হতে পারে না।
এই জন্য এই জিনিসগুলো এখানে টোটালি আসবে না। এখানে মোস্ট অফ দ্য, যেমন ধরেন আমি যে নেলসন ম্যান্ডেলার যে পেসেজটা আমি নিচ্ছি বা অলরেডি আমি এখানে নিয়েছি দেখানোর জন্য, ওখান থেকে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে এক্সাম্পল এবং ক্যারেক্টারিস্টিকগুলোকে আমরা ওমিট করি। দেন আমি একটা আইডিয়া যখন করবো তখন আপনি বুঝতে পারবেন। ফোর্থ নাম্বার হবে অ্যাভয়েড ইউজিং সিম্পল সেন্টেন্স। আমরা কখনো কি ইউজ করবো না স্যার? সিম্পল সেন্টেন্স ইউজ করবো না। আবার বলছি, ইনস্টেড ইউজ কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এই জিনিসটা খেয়াল করে, সবচেয়ে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ, অনেকে মনে করেন স্যার আমরা সিম্পল সেন্টেন্স কেন ইউজ করব? স্যার দেখুন, আপনি যদি সিম্পল সেন্টেন্স মানে খণ্ড বা ছোট ছোট বাক্য, এইরকম ছোট ছোট বাক্য দিয়ে আপনি যদি মনের ভাবটা প্রকাশ করতে চান, আপনার সামারি যে একটা সাইজ বা স্ট্যান্ডার্ড টাকা দরকার, সেটা আপনি অনেক বড় হয়ে যাবে, অতিরিক্ত বিশাল হয়ে যাবে। কারণ সিম্পল সেন্টেন্সে আপনি কখনো মনের কথাটি পরিপূর্ণ বসাতে পারবেন না। তাহলে এখন আমাকে যদি বলেন স্যার আমি তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পারি না, স্যার কমপ্লেক্স সেন্টেন্স মনে রাখার জন্য আপনাকে কমন করে টেকনিক দিয়ে আসেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমরা শুধু এগুলো ইউজ করবো, বাকিগুলো আমার দরকার নেই। যেমন যদি কখনো আমরা জানি ব্যক্তি হলে আপনি রিলেটিভ প্রোনাউন কি ইউজ করেন? উই ইউজ করেন। আর যদি বস্তু হয় রিলেটিভ প্রোনাউন কি ইউজ করেন স্যার? হুইচ অথবা কি ইউজ করেন? দ্যাট ইউজ করেন। দেখেন, আমি শুধু এগুলো আমি আপনাকে নিজে ইউজ করে দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন এগুলো খুবই সিম্পল। কারণ আমাকে মোস্ট অফ দ্য বলে স্যার আমার তো কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্ন আমার জানা নেই, আমার রাইটিং খুব খারাপ, আমি কম্পাউন্ড সেন্টেন্সও পাই না। ভাই এতগুলো দরকার নেই, শুধু এগুলো দেখেন, সিম্পল কয়েকটা জিনিস। আর যদি কখনো সময় হয় আপনি কি ইউজ করবেন? ওয়েন। আর যদি কখনো জায়গা হয় বা দেশের নাম হয় আপনি কি ইউজ করবেন? হোয়ার ইউজ করবেন। এই রিলেটিভ প্রনাউনগুলো ব্যবহার জানা না এমন কোনো ব্যক্তি নেই, এগুলো সব রিলেটিভ প্রনাউন। তার আগে নাউনকে ইন্ডিকেট করে আমরা এটা দেখাই দিব। তাহলে এরপরে কি আসবে আপনার? যেমন ধরুন যদি কখনো কারণ বুঝাই, এগুলো কিছু কানেক্টরস আপনারা পড়ছেন কিন্তু জানেন এরকম নয়, অ্যাজ অথবা আপনি কি দেন? সেন্স দেন। আর যদি কখনো সিম্পল, এগুলো কমপ্লেক্সে দিবেন, যদি সিম্পল সেন্টেন্স আপনি বিকজ অফ দেন। যে কোনো একটা মনে রাখতে পারেন আপনি, বিকজ অফ দেন। এখানে তো আমার আরো দুইটা লিখতে হবে, আমি একটু আগে জায়গাটা লিখে রাখি, ফাইন। তারপর যদি কখনো ফলাফল বুঝাই, ফলাফল বুঝালে আপনি দিবেন সো অথবা অ্যাজ এ রেজাল্ট। কি দিবেন? অ্যাজ এ রেজাল্ট দিতে পারেন অথবা দ্যাটস ওয়াই। আপনার সুবিধা মতো যে ওয়ার্ডটা আপনার জন্য পরিচিত আপনি দয়া করে ওয়ার্ডটা মাথায় রাখেন। এটা গেল। এবার 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 যেটা হবে, আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের মধ্যে যে একটা বিপরীত সম্পর্ক থাকে। যেমন আমি যদি বলি করিম ইজ এ গুড বয় ড্যাশ রহিম ইজ এ ব্যাড বয়, তাহলে আগেরটা ভালো, পরেরটা কি খারাপ? পক্ষ হলো নাকি বিপক্ষ হলো? আগেরটা বলছি করিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ ব্যাড বয়, তাহলে পক্ষ এবং বিপক্ষ। এই যে অনেক সময় সেন্টেন্সের মাঝখানে আমরা ভালো থেকে খারাপ বা পজিটিভ বা টপিক চেঞ্জ করি। এরকম যদি হয়, আপনি কয়েকটা মানে আমি যদি এটাকে বলি, এটা বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বা বিপরীত সম্পর্ক বোঝায়। যদি কখনো আপনার বিপরীত সম্পর্ক বোঝায়, আপনি এখানে কি কি দিবেন দেখেন। আপনি অন দি আদার হ্যান্ড দিতে পারেন। কি দিতে পারেন? অন দি আদার হ্যান্ড। স্যার অন দ্য কন্ট্রারি, সেম, সিমিলার, অথবা আপনি ওয়াইলও দিতে পারেন, অথবা আপনি হাউএভার দিতে পারেন। বাস এই কয়েকটা ওয়ার্ড দয়া করে আপনি মাথায় রাখেন, আপনি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স পাবেন। এখন কম্পাউন্ড স্যার আমরা সবাই জানি, অ্যান্ড সো। সমজাতীয় হলে কি আগে এবং পরে যদি একই রকম হয় তাহলে আমরা অ্যান্ড ইউজ করি, আর যদি কখনো ভিন্ন হয় তখন বাট ইউজ করি অথবা আদারওয়াইজ ইউজ করি। কয়টা জিনিস? চারটা। আমি এই জিনিসটা এগুলো শেষ করার পর আমি আপনাকে কম্পাউন্ডটা একটু করে দেখাই দিচ্ছি। ওকে, এখন তাহলে আমরা বলছি কি আমরা কখনো সিম্পল সেন্টেন্স কি করব না। তাহলে স্যার আমরা কি বলছি? আমরা কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কি করব না? ইউজ করব না। কেন? সেটা ক্লারিফাই করলাম। আমরা তার পরিবর্তে কি ইউজ করব? কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স শুধু কয়টা জিনিস মাথায় রাখতে হবে, নোটগুলো থাকবে দেখিয়ে। কম্পাউন্ডটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা আমি বলে দিচ্ছি, আবার না হয় আপনার মধ্যে কনফিউশনটা কাজ করবে। ধরেন কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা বলি সমজাতীয় হলে, মানে আগে এবং পরে যদি একই রকম হয়, এটাকে আমরা বলি সমজাতীয়। মানে আগে এবং পরের লাইনে সমজাতীয় হলে আপনি কি ইউজ করেন? অ্যান্ড দেন অথবা কি দেন? অ্যান্ড সো দেন। আর যদি কখনো আগের ক্লজ অথবা পরের ক্লজের মধ্যে আপনার যদি একটা যদি কি থাকে, যদি কখনো বিপরীত সম্পর্ক থাকে, তখন আপনি কি ইউজ করেন? বাট অথবা আদারওয়াইজ। এনাফ স্যার। তাহলে এবার বলুন আপনি আমাকে, স্যার সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড লিখার জন্য অনেকগুলো আপনার ওয়ার্ড দিয়ে আপনি লিখতে পারেন, কিন্তু আমি আপনাকে এত কিছু ওয়ার্ড দিই না। কমপ্লেক্সের জন্য জাস্ট কিছু কমন ওয়ার্ড দিয়েছি, আমি কম্পাউন্ডের জন্য কি দিয়েছি? আমি এগুলো। তাহলে এখন আমি যদি সামারির কথা বলি, তাহলে আমরা কয়টা জিনিস এখানে
টোটাল মাথায় রাখবো চারটার মধ্যে প্রথমটা ছিল কি একটা ইম্প্যাক্টফুল সেন্টেন্স, এই জিনিসটাকে এখানে তিনটা জিনিস কভার হবে। এখন দ্বিতীয় নাম্বার যেটা বললাম এটা ডিরেক্টলি কি করা যাবে না, কপি করা যাবে না। এবার আমি যদি আপনাকে তৃতীয় নাম্বার কথাটি বলি, এখানে কোনো বৈশিষ্ট্য অথবা কোনো উদাহরণ আমরা কি করতে পারবো না, এখানে ইউজ করতে পারবো না। এবার তাহলে এরপর আসেন আরেকটা বললাম, এখানে আমরা কোনো সিম্পল সেন্টেন্স ইউজ করবো না, তার পরিবর্তে কমপ্লেক্স এবং কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবো। ফাইন, এটাও যদি হয়ে যায়, এরপর দেখেন সামারি শুড বি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার জানতে হবে আপনার সামারি সাইজটা কতটুকু হবে। সামারি শুড বি 1/3, হচ্ছে কি পয়েন্ট স্যার, আসলে এটা হচ্ছে কি পয়েন্ট। সামারি শুড বি 1/3 অফ দ্য গিভেন পেজেস। এটাই হচ্ছে যত কনফিউশন সবার মূল। স্যার এই যে আপনি যে বলছেন 1/3, আসলে 1/3 জিনিসটা কি, জিনিসটা আমি আপনাকে বলি। অনেকে খুব আজিব আজিব ডেফিনেশন দেয়। কিরকম? অনেকে বলে স্যার আমরা তো মনে হয় এটা 1/3 মানে কি আমরা লাইন হিসাব করব, অথবা আমরা কি শব্দ হিসাব করব। জিনিসটা খেয়াল করে, আমরা কি লাইন হিসাব করে করবো নাকি শব্দ হিসাব করে? কিচ্ছু করার আপনার দরকার নেই। আমি জিনিসটা আপনাকে বলি, আপনার যে খাতার যে একটা পেজ আছে, আমি একটা আপনাকে জিনিসটা আরো ইজি করে বলি। সেটা একটা যেকোনো সাদা পেজ জানতো আমাকে কাইন্ডলি, যেকোনো সাদা পেজ, এক পৃষ্ঠা দেখালো হবে, এক পৃষ্ঠা দেখালো। ওকে স্যার, দেখছেন এটা থেকে সাদা পেজ না? ধরেন আপনি এটাকে একটা মার্জিন করছেন, আমি জিনিসটা সাইজটা একটু আপনাকে বুঝিয়ে দিই যাতে আপনি পরীক্ষা এইভাবে করবেন, আপনার জন্য খুব ইজি হবে। ধরেন এটা মার্জিন করছেন, ধরেন মার্জিন করার পর এটা কতটুকু হলো দেখেন, অর্ধেক দেখছেন, অর্ধেক অথবা অর্ধেক থেকে হালকা বেশি, কিন্তু 3/2 যেতে পারবে না। আবার বলছি, একটা ধরেন মার্জিন করার পর আপনি পেজটাকে 3 ভাগে ভাগ করেন, 3 ভাগে ভাগ করলে আপনি ট্রাই করবেন অর্ধেক অথবা অর্ধেক থেকে হালকা বেশি, অর্ধেক থেকে হালকা বেশি, কিন্তু 3/2 যাবেন না, 2 ভাগ থেকে একটু কম, হালকা থেকে বেশি, সর্বোচ্চ আপনি যেতে পারবেন। আর যদি কমের মধ্যে লিখতে পারেন আপনার জন্য আরো ভালো, যদি মেন কথা, কিন্তু 3/2 বা পুরো যদি এটা যদি ফিল আপ করে ফেলেন, এটা প্যারাগ্রাফের মতো হয়ে যাবে। সামারি লিখতে বলা হয়েছে মানে আপনাকে এটা বলেন স্যার এখানে তো মনে হয় অনেক নাম্বার কন্টেন্ট করে, এত ছোট নাম্বার লিখলে আমাকে নাম্বার দিবে কিনা। স্যার এটা আপনি কত ছোট লিখেন, এটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট আপনি কতটুকু ইম্প্যাক্টফুল সেন্টেন্স গুলো লিখছেন বা কতটুকু কভার করছেন। তাহলে কি বলছি আমি, অর্ধেক বা অর্ধেক থেকে হালকা বেশি। এখন আপনি ভাবতে পারেন স্যার আপনি জিনিসটা কি বেস্ট অন আইডিয়া বলছেন, আপনি কি জিনিসটাকে বেস্ট অন কি আইডিয়া বলছেন? না স্যার, এটা কোনো আইডিয়া নয়। এবার আপনি যদি জিনিসটা বলছেন এটা কেমনে বলছেন, যেমন আমি আপনাকে বলি, আমরা যখন আইএলটিএস যদি কথা বলি, আইএলটিএস বা আইএলটিএস যদি কথা বলি, দেখুন স্যার একটা পেজের ওদের যে একটা স্ট্যান্ডার্ড আছে এটা সেটা হয় কিরকম, ধরেন 16 লাইন, 14 থেকে 16 লাইন, ওরা হিসাব করা হয় এভাবে। জিনিসটা আমি আপনাকে দেখাই, যদি 16 লাইন হয় একটা পেজ, তো এটা দেখেন একটা পেজের মধ্যে ধরেন এখানে করে 16 লাইন, 16 লাইন মানে ওরা ধরে একটা লাইনের মধ্যে এটা 1 এটা 2 এরকম করে করে আমি একটা লাইন ধরি, প্রিপোজিশন আর্টিকেল বাদ দিয়ে কত হয়, 10টা করে ওয়ার্ড ধরে। তাহলে এবার 8 × 10 কত হয়, 80, 80 ওয়াট কত হয়, 80 ওয়াট। অর্ধেক করলে কত হয়, আপনি যদি 16 লাইন হিসাব করেন তাহলে 8 × 10 কত হয়, 80 ওয়াট। আপনি এটাকে সর্বোচ্চ 100 ওয়াট লিখেন। এই জন্য বললাম 3 ভাগের, আপনি অর্ধেকের থেকে একটু বেশি যাবেন, 2 ভাগের কম আসবে, 2 ভাগ বরাবর আসবেন না, অর্ধেক থেকে একটু পেজের মার্জিন করার পরে যে সাইজটা থাকবে এখান থেকে 3 ভাগের 2 ভাগ থেকে একটু কম আসবে, যাতে এখানে 80 থেকে 100 এর মধ্যে হয়ে যায়। এই যে এই হিসাব করে মূলত আমরা ক্যালকুলেশনটা করা, এখানে কোনো অ্যাজাম্পশন নেই, এখানে কোনো অনুমান ভিত্তিক কিছু নেই। আবার এটা বলি নাই আমি আন্তাজি বা আইডিয়া ভিত্তিক কথা না বলা দরকার এখানে। আমি আবার বলছি, আমি যেটা আপনাকে বলছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে। যেমন ধরেন জিনিসটা যদি এমন হয়, একটা পেজের মধ্যে ধরেন 150 লাইন আছে, তো 3 ভাগের 1 ভাগ মানে কি আপনি পেজে 30 লাইন লিখবেন, কথার কথা বলছি আমি, এরকম নয়। এটা মূলত আপনার সাইজ, পেজের সাইজ অনুসারে নিজের মতো করে লিখে নিন। যাদের পেজ সাইজিং বা কতটুকু হবে এটা নিয়ে যদি কনফিউশন থাকে, এভাবে হিসাব করা হয় পেজের মার্জিন বা সাইজটা। ইউজুয়ালি এটা কত হয়, 16 লাইন হয়। তাহলে একটার মধ্যে যদি আপনি যদি 10 ওয়াট করে লিখেন প্রেপোজিশন এবং আর্টিকেল ছাড়া, 160 ওয়াট। অর্ধেক করলে কত হয়, 80 ওয়াট। 2 একলাম বাড়তি লিখেন, 3/2 কম, 100 ওয়াট। এভাবে হলে মোটামুটি একটা হয়ে গেছে। কারণ একটা প্যারাগ্রাফের ওয়ার্ড হয়ে যায় স্যার আপনার প্রায় 150 ওয়াট, কথার কথা। এখন আপনি যদি এতটুকু লিখে ফেলেন এটা প্যারাগ্রাফে হয়ে যাবে। এই জন্য এভাবে লিখবো না আমরা। এটা যদি হয়ে যায় সবার লাস্টে, তারপরে আমরা সাইজ কতটুকু হবে সেটাও বলে দিচ্ছি। এরপর আমরা লিখবো দেখেন রাইট আ কনক্লুডিং সেন্টেন্স। এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা কিরকম স্যার, আপনার সেন্টেন্সটা দেখে বুঝতে হবে, যাতে এটা বোঝা যায় আমার সামারিটা এখানে শেষ হয়ে গেছে। এটা দেখে বুঝতে হবে আমার সামারি কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
এখন আপনি পুরো সামারিটা করছেন, লিখার পর আপনি দেখলেন না এটা ইনকমপ্লিট আছে, মানে আরো অনেক কিছু এখানে অ্যাড করা যেতে পারে, তাহলে এটা আপনার জন্য হবে না। আপনার লিখাটা এমন ভাবে শেষ করতে হবে যাতে দেখাটা পুরোটাই শেষ হতে পারে। স্যার এখানে মোটামুটি সব আমি বুঝিয়ে দিয়েছি, এবারটা আমরা তাহলে পেসেজে যাই। ওই যে এক্সাম্পল এন্ড ক্যারেক্টারিস্টিক জিনিসটা একটু আমি দেখাতে পারি নাই, এবারটা আমি জিনিসটা আপনাকে দেখাচ্ছি। দেখেন স্যার, ধরেন এটা একটা পেসেজ, আগে আমি আপনি কিছু স্যার কিওয়ার্ড হিসাব করি, আগে আমরা খুঁজে বের করি আমাকে পেসেজটা কেন দেওয়া হয়েছে। প্রথমটা কাজ কাজ কি ছিল, ইম্প্যাক্ট পার্সেন্টেজ, মানে পেসেজটা কি নিয়ে কেন দেওয়া হয়েছে, গুরুত্বটা কি, প্রথম কাজ আমরা সেটা ধরবো, তারপর দেখ বাকিটা আমরা এখানে দেখতেছি। আমি যদি বলি পেসেজটা সম্পর্কে যদি বলি, পেসেজের কি নোট হচ্ছে এটাই, যেমন দেখেন ও কি করছিল, শ্যাকলস অফ অ্যাপার্টেড টু মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, পেসেজটা কাকে নিয়ে, প্রথম কথা আমি যদি বলি পেসেজ নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। ওকে, পেসেজটা কেন দেওয়া হয়েছে, দেওয়া হয়েছিল এখানে মূলত নেলসন ম্যান্ডেলা যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ উভয় আধিপত্যের বিপক্ষে যে সংগ্রাম করেছিলেন এটার জন্য। তাহলে গুরুত্বটা কি, দ্যাট মিনস কেন সংগ্রাম করেছিল বা তার সিগনিফিকেন্টটা বা গুরুত্বটা কি, গুরুত্ব হচ্ছে যাতে তার মানুষজন ইকুয়াল অপরচুনিটি পায়, ইকুয়াল অপরচুনিটি পায় লাইক হোয়াইট পিপলের মতো। এটা হচ্ছে ইম্প্যাক্ট পার্সেন্টেজ। কেন, যদি বলি দ্য পেসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, এরপর হু ফট এগেইনস্ট বোথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডমিনেশন, যে কৃষ্ণাঙ্গ এবং এখানে দেখেন হু, আমি এটা লিখলে আর একটু ভালোভাবে বুঝবেন আপনি, তখন গিয়ে দেখাচ্ছি। এখন আমি আপনাকে দেখাবো এখানকার কিনোট যেগুলা, আমি এক্সাম্পল গুলা বাদ দিব, দেখেন না এখানে কিছু স্টেটমেন্ট আছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট, এগুলো ওর অপিনিয়ন স্যার, ওর অপিনিয়ন আমার এখানে আনার দরকার নেই। নেলসন ম্যান্ডেলার যে কিছু অপিনিয়ন আছে ওর গুরুত্বটা দেখেন, এই পেজটা দেওয়া হয়েছে মূলত নেলসন ম্যান্ডেলার কন্ট্রিবিউশনে দেখানোর পর, মানে এটা আমাদেরকে কেন দেওয়া হয়েছে এর গুরুত্বটা কি, এটা খেয়াল করেন, এটা এখানে আসবে না। এবার দেখেন ওর যে একটা এখানে অ্যাচিভমেন্ট আছে, ওটা নিজের কথা, আমরা রাজনৈতিক ভাবে মুক্ত পেয়েছি এই সেই, এটা একটা অনেকগুলো অর্জনের মধ্যে একটা, আপনি ছেলেটাকে ওভারঅল এক কথায় দেখে দিতে পারেন, আমি সেটা লাস্ট দিকে দেখাবো। হ্যাঁ, তাকে যে নোবেল প্রাইজ দেওয়া হলো এটা একটা কি ফ্যাক্টর, সে যে প্রথম যে একটা প্রেসিডেন্ট হলো 1994 সালে, সে একটা কি হলো, এই যে একটা কি পয়েন্ট এখানে হালকা আছে, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এটা একটা অ্যাচিভমেন্ট, আপনি চাইলে অ্যাড করতে পারেন, শুধু এই জিনিসটা, বাকিগুলো নন, তার স্পিচ এই সেগুলো নন, সে কি কথা বলছে এটা দরকার নেই, কিছু কি পয়েন্ট আমরা পেয়ে গেলাম। সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট, নেগোশিয়েটর দ্য এন্ড অফ অ্যাপার্সিয়েট, আমার পিছিয়ে দেওয়া হচ্ছে এই কারণে। এবার দেখেন সে এখানে ফর্মালি 86তম জন্মদিনের আগে চলে গেছে, আমি তোমাদেরকে, আমাকে ডাকিও না, আমি তোমাদেরকে ডাকবো এসে। স্যার এগুলা সবগুলা হচ্ছে আপনার জন্য কি এক্সাম্পল বা ক্যারেক্টারিস্টিক, এগুলো এখানে একটাও আসবে না। যেমন ধরেন নাডিম গার্ডিমার, এখানে একটা জিনিস আছে, এটাকে আমি লাস্টে গিয়ে অ্যাড করবো, এই জন্য এখন দেখাচ্ছি না। এই যে নাডিম গার্ডিমারের যে একটা স্পিচ আছে স্যার, এটা একটা ব্যক্তিগত মত, এটার সাথে আমার কখনো কোনো মিল নেই, আমার এখানে কোনো কানেক্টিভিটি নেই, এগুলো এখন একটা আসবে না। তবে হ্যাঁ, এখানে দুইটা কি পয়েন্ট আছে, দেখেন যে বছরগুলো সে কি করেছিল, কারাগারে বন্দী অবস্থায় থেকেছিলেন, তাকে ওয়ার্ল্ড একটা বিখ্যাত রাজনীতিক হিসেবে পরিণত করছিলেন, লিখতে পারে, এটা লিখেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই লাইনটা আমরা সবসময় লাস্টে লিখতে পারি, কোনটা, নদিম গডিমার যে কথাটি বলছে, সরি, নেলসন ম্যান্ডেলা যেই কথাটি বলছে, এরপর দেখেন বাট হি রিমেন্ড ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রিটি রিভার্ড পাবলিক ফিগার্স কোম্পানি সেলিব্রিটিস স্পার্কল উইথ আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস, এটা আমরা চাইলে লাস্ট হিসেবে দিতে পারি। অর্থাৎ তোর নিজের কথা, এই যে তাকে নিয়ে যে ক্যাপিটাল অফেন্স রেভিনিউ ট্রায়াল গঠন করছে ডক্টরস, সে কাঠগড়ায় দাঁড়িয়ে, সে কাঠগড়ায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছে এগুলো সবগুলো এক্সাম। এই যে দেখেন ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড, এটা ওর স্টেটমেন্ট, এটা ওর স্টেটমেন্ট, এটা আমার এখানে আনার দরকার নেই, ওর কন্ট্রিবিউশনটা আসবে। তার মানে আমরা বুঝে গেছি, এই যে তার পরিবার তাকে প্লেন নেম কি, তাকে মাদিবা ডাকে, এটা আসলে স্যার এগুলো আমার দরকার নেই, এগুলো সবগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক অথবা এক্সাম্পল। তাহলে পেসেজের মধ্যে আসবে কি, পেসেজের মধ্যে আসবে শুধুমাত্র মেইন কথাটি। এবার আমরা সবাই স্যার এই পেসেজটা আপনার সবার জন্য পরিচিত। এবার আমরা দেখি আমার প্রথম সেন্টেন্সটা কি, দেখেন তো একটু, আমি এখান থেকে আপনাকে লিখেছি, আপনি বইটা ওপেন করবেন। আমার যেটা প্রথম সেন্টেন্স আছে এটা হবে বিগিন উইথ অ্যান ইম্প্যাক্ট পার্সেন্টেজ, এটা কি নিয়ে, কেন, তার গুরুত্ব। এখন আমি যদি এটাকে লিখতে যাই, আমি এভাবে লিখবো, ধরেন এটা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, যত নম্বর আছে আপনি লিখেন, আপনি লিখেন। এবার দেখেন আমি বলছি সিম্পল সেন্টেন্স আমরা লিখবো না, দ্য পেসিস ইজ অ্যাবাউট, এটা কাকে নিয়ে, নেলসন ম্যান্ডেলা। এবার দেখেন নেলসন ম্যান্ডেলা,
ওই যে বললাম আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখবো। এখানে একটু আমরা খেয়াল করি স্যার, আপনি যদি খেয়াল করেন নেলসন ম্যান্ডেলা এটা ব্যক্তি নাকি বস্তু, খেয়াল করেন। ব্যক্তি হলে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করে দেখান তো, হু না স্যার? ব্যক্তি হলে কি হু। এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করবো, যেহেতু নেলসন ম্যান্ডেলা স্যার ব্যক্তি, আমরা এটার জন্য এখানে কি দেবো দেখি, হু। ক্লিয়ার? হুটা কাকে ইন্ডিকেট করতেছে? রিলেটিভ প্রোনাউন সবসময় তার আগে নাউনকে ইন্ডিকেট করে। নেলসন ম্যান্ডেলা একজন ব্যক্তি, এজন্য আমি রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, হু ইউজ করেছি। ঠিক আছে, আমার প্রথম যেটা ছিল পেসিসটা কি নিয়ে আমার প্রথম রিকোয়ারমেন্টটা আমি ফিল আপ করছি। দ্বিতীয় ছিল এটা কেন, তার গুরুত্ব। দেখেন এটা কেন, দেখেন কারণ হচ্ছে নেলসন ম্যান্ডেলা কার এগেইনস্টে ফাইট করেছিলেন? দেখেন অ্যাপার্টিয়েট, দেখেন হু ফউট এগেইনস্ট। স্যার এটা যেহেতু অতীতকালের, আমি সবসময় কোন টেন্স ইউজ করতেছি এখানে দেখেন তো, ফাইট দিছি নাকি ফউট। এখন আরেকটা অনেকের মানুষের একটা কনফিউশন থাকতে পারে, স্যার অনেক সময় আমরা দেখি রিলেটিভ প্রোনাউনের পরে বি ভার্ব ইউজ করি। যেমন আমি যদি বলে পাবে, ধরেন আই নো আই ম্যান, দেখেন হু ড্যাশ সিঙ্গার, সিঙ্গারটা কি দেখেন তো, নাও। অথবা আমি যদি বলি অনেস্ট, অনেস্টটা কি দেখেন তো, অ্যাডজেক্টিভ। যখন আপনি দেখবেন রিলেটিভ প্রোনাউনের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ আছে, তখন আপনি ওয়াজ বা ইজ যে কোনো অত সাথে যে একটা দেন, তখন এটা আপনি বিবার আনতে হয়। কখন তা আনতে হয়? যখন রিলেটিভ প্রোনাউনের পরে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা যখন নাউন থাকে তখন এটা বিবার আনতে হয়। আর হ্যাঁ, অনেক সময় কন্টিনিউয়াস কোনো মুভমেন্ট থাকলে তখন আমরা আদারওয়াইজ সহজ জানি না। এখানে আমি সরাসরি কি বসে দেখেন, ভার্ব, যেহেতু ভার্ব বসিয়েছি আর এটা যেহেতু ব্যক্তি অ্যাক্টিভ, সরাসরি বি বসা দিলে হচ্ছে ওয়াজ ওয়ার বিভার কিছু কোনো কিছু আনার আমার কি নেই, দরকার নেই। তাহলে দেখেন হু ফাউট এগেইনস্ট কাদের বিপক্ষে? ওকে শুধু শ্বেতাঙ্গদের বিপক্ষে করেছিল, নাকি একই সাথে সে সময় যারা সুবিধাবাদী কৃষ্ণাঙ্গ ছিলেন, টাকা খেয়ে শ্বেতাঙ্গদের পক্ষে কাজ করছেন, ওদের বিপক্ষে কিন্তু সে ফাইট করেছিল। হু ফাউট এগেইনস্ট বোথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডমিনেশন। কেন? দেখেন এটা তো আমরা কেন সেটা বলতেছি। এবার ইম্পর্টেন্স, সে যে ফাইট করছে তার সিগনিফিকেন্ট বা গুরুত্বটা কি ছিল? এটা সে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ আধিপত্যের বিপক্ষে ফাইট করেছিল, মূলত তার কমিউনিটির মানুষজনকে কি করতে, স্বাধীন করতে। তাহলে টু টু কি হবে? ইমানসিপেট। ইমানসিপেট মানে কি? মুক্ত করা। এখন যদি বলেন স্যার টু, স্যার টু হয় আমরা যখন উদ্দেশ্য বুঝি। টু হয় কি হয়? যখন আমরা উদ্দেশ্য বুঝাই। যেমন আমি জিনিসটা আপনাকে আরেকটা বলি, যেমন আমি যদি বলি উইট, আমরা খাই। কেন খাই আমরা স্যার? আমি যদি বলি টু লিভ, কিসের জন্য? বেঁচে থাকার জন্য। ঠিক সেম ভাবে সে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ আধিপত্যের বিপক্ষে কি সংগ্রাম করেছিলেন? কেন? টু ইমানসিপেট, মুক্ত করতে হিজ, এরপর কি হবে স্যার? হিজ, তার দেশের মানুষজনকে, হিজ কান্ট্রিজ পিপল। দেখেন সে তার দেশের মানুষজনকে মুক্তি করার জন্য সংগ্রাম করেছিলেন। তাহলে সে, এবার দেখেন আমি যদি চাই, আমার ইচ্ছে এটাই, আমার প্রথম সেন্টেন্সের মধ্যে আমি পুরা সবগুলো ইনফরমেশনটাকে কি করে ফেলবো স্যার, একদম কালেক্ট করে ফেলবো, যাতে যিনি টিচার উনি দেখে বুঝতে পারে পুরা পেসেজের থিমটা প্রথম লাইনে হয়ে গেছে। এখন যদি বলে স্যার দেখেন হোয়াইট ডমিনেশন টু ইমানসিপেট হিজ কান্ট্রিজ পিপল, সে দেশের মানুষজনকে মুক্ত করে ওদের কাছে ফাইট করেছে। কেন মুক্ত করতে চেয়েছিল দেখেন। এবার যদি কখনো কারণ হয়, দেখেন কারণ হলে আমরা কি ইউজ করি? অ্যাজ বা সিন্স, যাতে তারাও হোয়াইটের মতো সমান অধিকার পায়। সে সময় তো আফ্রিকার মধ্যে কৃষ্ণাঙ্গদেরকে কি করা ছিল? দে ওয়ার ডিপ্রাইভড অফ অল মডার্ন ফেসিলিটিস, ইভেন বেসিক হিউম্যান রাইটস। ওদের যে মৌলিক অধিকার ছিল এগুলো থেকে ওদেরকে বঞ্চিত করা হলো। এটা কারণ হলো আমরা কি ইউজ করে দেখেন তো, অ্যাজ। আমি এটা এখানে দেখাচ্ছি, দেখেন অ্যাজ, যেহেতু আমি এটাকে একটু, যেহেতু এখানে কানেক্টরস এর মতো ইউজ করতেছি, আপনি এটাকে অন্যভাবে লিখতে পারেন। দেখেন অ্যাজ, অ্যাজ দেখেন কান্ট্রিজ পিপল বলছেন, দে কুড গেট, দে কুড গেট, যাতে তারা পায়, দেখেন ইকুয়াল অপরচুনিটিস লাইক হোয়াইটস। বুঝা গেছে? হোয়াইট যারা আছে যাতে তারা তাদের মতো সমান সুবিধা পায়।
আমার স্যার মোটামুটি পুরো ইনফরমেশনটা ধরতে গেলে এক লাইনে চলে আসে না। দেখেন আমি কি করছি, পুরো পেজটা প্রথমে কিনে নেলসন ম্যান্ডেলা নিয়ে উনি ওনার গুরুত্বপূর্ণ অবদানটা কোথায় ছিল, কেন দেওয়া হয়েছে পেজটা আমাদেরকে, সে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ আধিপত্যের বিপক্ষে সংগ্রাম করেছিলেন। কেন সংগ্রাম করেছিলেন, তার দেশের মানুষজনকে মুক্তি করে যাতে তারা সাদাদের মতো বা হোয়াইট যারা আছে শ্বেতাঙ্গ ওদের মতো সমান অধিকার পায়। এখন যদি বলেন এটা পরে কি হবে স্যার, এর কারণে তাকে কি করা হয়েছিল, প্রায় 3 ডিকেডস এর কাছাকাছি কারাবন্দী করা হয়েছিল। এবার দেখেন আমরা যদি বলি দ্যাটস ওয়াই অথবা অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস ওয়াই অথবা কি এর ফলে, অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা আমি অ্যাজ এ রেজাল্ট না বলে আমি জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখে জিনিসটা একটু নর্মাল হয়ে যাবে। আমি যদি বলি বিকজ অফ, আমি যদি বলি কি স্যার এই ফাইটের কারণে, বিকজ অফ দ্যাট ফাইট, এই ফাইটের কারণে তাকে কি করা হয়েছিল, সে তো মূলত সংগ্রাম করেছিল এই জন্য তাকে কারাবন্দী করা হয়েছিল। আপনি চাইলে এটাকে বিকজ অফ দ্যাট ফাইট না দিয়ে অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ ইমপ্রিজন্ড নিয়ারলি 3 ডিকেডস এরকম লিখতে পারেন। তবে জিনিসটা একটু সুন্দর করে যেন আমি এভাবে লিখতেছি, বিকজ অফ দ্যাট ফাইট হি ওয়াজ, দেখেন আমি পেসিভ লিখতেছি এখানে, পেসিভ হি ওয়াজ ইমপ্রিজন। যাদের একটি পেসিভের সমস্যা আছে কাইন্ডলি রাইট ফর্ম অফ ভার্বসের, আবার বলছি দয়া করে আমার গ্রাফের 2য় নম্বর সেন্টেন্সটা দেখে আসেন অথবা রাইট ফর্ম অফ ভার্বসের 9 নম্বর রুলসটাকে দেখে আসেন স্যার, আশা করি বুঝে যাবেন। হি ওয়াজ ইমপ্রিজেন্ট নিয়ারলি 3 ডিকেডস। এটা একটু হালকা, একটু আমি মোটামুটি 3 ভাগের 2 ভাগ একটু কম হয় মতো করে লিখবো, অতিরিক্ত ছোট করতেছি না আমি এটা, যাতে আপনি সেন্টেন্স, আমার টার্গেট হচ্ছে আপনাকে সেন্টেন্স প্যাটার্নগুলো একটু শেখানো, এই জন্য। They could get equal opportunity likewise because of that fight he was imprisoned nearly 3 decades. তাকে প্রায় কি করা হয়েছিল 3 দশকের কাছাকাছি, অলমোস্ট আমি যদি বলি প্রায় 27 বছর কারাবন্দী করেছিলেন। কিন্তু তার কি মনোবল হারিয়েছিল, নাকি সে ফাইনালে কি করেছিলেন, নেগোশিয়েট করে শেষ করে দিয়েছিলেন, এটা লিখবো আমি। বাট কিন্তু সে কখনো কি করে নাই, বাট he never lost his resolve, মানে দৃঢ় সংকল্প, to free his country's people। কিন্তু সে কখনো, তাকে কারাবন্দী করা হয়েছিল প্রায় 30 বছরের কাছাকাছি, কিন্তু তারপর সে তার মনোবল হারায় নাই। ফাইনালি অবশেষে সে কি করলো, নেগোশিয়েটেড, ফাইনালি হি নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েট, অবশেষে শেষ করলো এন্ড অফ অ্যাপার্থিয়েট। এছাড়াও এবং এন্ড কম্পারেশনে লিখতেছি আমি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। দেখুন একটা অ্যাচিভমেন্ট লিখতেছি, এরপর সে কি করেছিল, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 1993 and মানুষজন তাকে কি করেছে, আমি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, কারণ আমার এখানে আমি যদি এখানে বিকেম দিই স্যার, আমার আগের সেন্টেন্সটা কি আছে, হি আছে, তো এখানে পেসিভ করছি আমি এই জন্য। এন্ড পিপল ইলেক্টেড হিম, মানুষজন তাকে কি করলো, নির্বাচিত করলো একজন প্রেসিডেন্ট হিসাবে। পিপল ইলেক্টেড হিম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। হয়ে গেছে, সবগুলো ইনফরমেশন চলে আসছে কিনা দেখেন। এখন একটা লাইন বাকি আছে, এটা হচ্ছে স্যার ওই কনক্লুশনটা। কি বাকি আছে, কনক্লুশন। আর আমি কনক্লুশনের জন্য আপনাকে সাজেস্ট করছিলাম কোনটা, ওই যে এই লাইনটা। এমন একটা আমাদের লাইন দিতে হবে যেটা দেখে বোঝা যাবে আমার সেন্টেন্সটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা কোনটা যায় যে মনে আছে, he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights। কারণ সত্যি তো, সে তো মৃত্যুর পরে সম্মানিত হিসেবে আছে, তাই না?
এখন এই জিনিসটাকে আমরা কি পয়েন্ট ধরে একটু লিখবো, কেমন? দেখেন স্যার, আমি বলছি এটা স্যার আমি চাইলে একটা কাজ করতে পারতাম, আমি এখানে মাঝখানে একটা লাইন কনসেপ্ট গুলো আরেকটু ছোট হয়ে যেত, কিন্তু আমি আপনাকে চাচ্ছি সেন্টেন্স প্যাটার্ন গুলো ইন্ট্রোডিউস করার জন্য, এই জন্য হালকা একটু সাবে কাটা কাটা হতে পারে এটা আপনাদের খাতায় লিখলে। এখন আমি যদি বলি ইন অল, পরিশেষে, হি, দেখেন, হি রিমেন্ড ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড, ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স উইথ, কি পয়েন্টটা লিখবো আমরা, উইথ আন ওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম এন্ড রেসপেক্ট, মানে পুরো লাইনটাকে অবিকল না লিখে হালকা একটু চেঞ্জ করে দিচ্ছে, এটা আমি আরেকভাবে দেখাবো, ফ্রিডম এন্ড রেসপেক্ট। আপনি চাইলে এটাকে এমন ভাবে শেষ করতে পারেন, অর্থাৎ আমি তো স্যার বাকিগুলো সবগুলো কি পয়েন্ট ধরে নিজের মতো করে লিখলাম, তাই না? এই একটা লাইন আমি দেখালাম পেসিস থেকে, কেমনে আপনি নিজের মতো করে লিখবেন, ঠিক আছে স্যার? আপনার যদি মন চায় আপনি এটা এরকম লিখবেন না, এটাকে আপনি নিজের মতো করে লিখতে পারেন। যেমন ধর আমি যদি বলি এভাবে ইন অল, তখন আমরা এটার বাহির থেকে লিখবো, কিভাবে লিখবো? দ্য পিপল অফ সাউথ আফ্রিকা and the whole world will always be indebted to Nelson Mandela because of his contribution to the world, and he always played a vital role in the different stages of the world. সে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে কি করেছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এজন্য সাউথ আফ্রিকা এবং পুরো পৃথিবীর মানুষ তার কাছে কি ঋণী হবে। দেখেন আমার সেন্টেন্স এন্ডিংটা কিরকম, আমার লাইনটা এমন ভাবে বলতেছি আমি যাতে দেখে মনে হয় এটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে স্যার? এ হচ্ছে মূলত একটা সামারি লেখার টেকনিক। তাহলে দেখুন স্যার, আপনি অনেকে যারা আমাকে বলেছেন আমার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লিখতে অসুবিধা হয়, আজ থেকে আশা করি সমস্যা হওয়ার কথা নয়। আপনি শুধুমাত্র কয়েকটা কি নোট এখানে এক পাশে রেখে নোট ডাউন করে রাখেন, এর 6টা জিনিস যদি আপনি মাথায় রেখে সামারি করেন, আশা করি স্যার আপনাকে সেটা সামারি যে কোনো যেখান থেকে দেওয়া হোক আপনি পারবেন। যতগুলো এক্সাম্পলস আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন স্যার, এখানে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আজকের ক্লাসে ইনশাআল্লাহ আর কোনো কি থাকবে না স্যার, সমস্যা থাকবে না। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।